ভেনেজুয়েলায় হামলার পরিকল্পনা নাকচ করলেন ট্রাম্প। প্রতিরক্ষা খাত শক্তিশালী করতে রাশিয়া চীনকে পাশে চান মাদুরো। ইউক্রেনকে টমাক ক্ষেপণাস্ত্র দিতে সবুজ সংকেত পেন্টাগনের। সরবরাহ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট। এবং যুদ্ধবিরতিতেও ভাগ্য পরিবর্তন হয়নি গাজাবাসীর। ব্যাংক খালি থাকায় দুর্ভোগে অর্থ সংকটে। ইসরায়েলি হামলায় নিহত আরো ৩। দর্শক স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সালেজুর চৌধুরী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভেনেজুয়েলায় হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। টানা কয়েকদিনের উত্তেজনার মধ্যেই এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতেও ভেনেজুয়েলাবাসীর মনে শঙ্কা কাটেনি। এরই মধ্যে দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে রাশিয়া, চীন ও ইরানের সহায়তা চেয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মসনদে বসার পর থেকেই ভেনেজুয়েলার বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক চোরাচালানকারী চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। এমনকি সেপ্টেম্বরের শুরু থেকে প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌকা সন্দেহে অন্তত 11 বার আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া লাতিন আমেরিকা অভিমুখে রণতরী মোতায়েনের পর ভেনেজুয়েলার হামলার শঙ্কাও দেখা দিয়েছিল। তবে চলমান এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলায় হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের এমন মন্তব্যেও শঙ্কা কাটেনি ভেনেজুয়েলাবাসীর মনে। এর মধ্যেই নিজেদের দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে রাশিয়া, চীন ও ইরানের দ্বারস্থ হয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আমাদের বিরুদ্ধে যা কিছু করা হচ্ছে তা যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার জন্য, শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য। এদিকে গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ট্রাম্পের কর্মকাণ্ডকে সমর্থন করছে না খোদ মার্কিনিরা। শুক্রবার প্রকাশিত ইউগভ এর এক জরিপে দেখা গেছে, নৌবাহিনী মোতায়েনের সমর্থন জানিয়েছেন 30% মার্কিনি। এই পদক্ষেপের বিরোধিতা করেছেন 37% মার্কিনি। আফরিন মৌ, নিউজ 24। ইউক্রেনকে দূরপাল্লা টমাক ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে পেন্টাগন। প্রতিরক্ষা দপ্তর মনে করছে, এই সরবরাহ যুক্তরাষ্ট্রের টমাক মজুতের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র চেয়ে আসছে ইউক্রেন। এই ক্ষেপণাস্ত্র প্রায় 1000 মাইল দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। এমন প্রেক্ষাপটে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে সায় দিয়েছে পেন্টাগন। এখন ট্রাম্পের সম্মতি পেলেই কিয়েভকে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাতে পারবে ওয়াশিংটন। এর আগে গেল মাসে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য যা দরকার তা অন্যকে দিতে চান না তিনি। এমন বাস্তবতায় বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানো নিয়ে এখনও দ্বিধাগ্রস্ত মার্কিন প্রেসিডেন্ট। এদিকে দোনেক্স অঞ্চলে আক্রমণ জোরদার করেছে রাশিয়া। জেলেনস্কি জানান, পোক্রোভস্ক শহরে ঢুকে দখলের চেষ্টা চালাচ্ছে রুশ সেনারা। অঞ্চলটিতে এখন রুশ সেনার সংখ্যা 1,70,000-এর বেশি। অন্যদিকে গোপন ঘাঁটিতে নতুন প্রজন্মের ড্রোন তৈরি করছে ইউক্রেন, যা রাশিয়ার গভীরে অবস্থিত তেল শোধনাগার ও সামরিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা বলছে, এবছর এখনো পর্যন্ত রাশিয়ার ভেতরে 160টিরও বেশি তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে রাশিয়ার 20% জ্বালানি ঘাটতি এবং 37% রিফাইনিং সক্ষমতা বন্ধ হয়ে গেছে বলে দাবি কিয়েভের। চন্দ্রা, নিউজ 24। আরও 30 ফিলিস্তিনের মরদেহ হস্তান্তর করল ইসরায়েল। শুক্রবার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে মরদেহগুলো ফেরত দেয় দখলদার বাহিনী। তবে বেশিরভাগ মরদেহই রয়েছে নির্মম নির্যাতনের ছাপ। এদিকে যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করেই গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন অন্তত 3 ফিলিস্তিনি।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এবার ৩০ ফিলিস্তিনি মরদেহ ফেরত দিল ইসরায়েল। তবে অধিকাংশ মরদেহেই রয়েছে নির্মম নির্যাতনের চিহ্ন, আর এই বিষয়ে তদন্তের জোর দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। এতে প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। খাদ্য ও আশ্রয়ের অভাবে আমরা এখনো মানবিক বিপর্যয়ের মুখে। আমরা বলতে পারছি না কখন আবার হামলা হয়, সেই ভয়েই আছি। এর মধ্যে গাজায় ত্রাণ সহায়তা নিশ্চিতে ও শান্তিপূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সোমবার ইস্তাম্বুলে জরুরি বৈঠকে বসছেন বিশ্ব নেতারা। এতে যোগ দেবেন সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্দান, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। চন্দ্রা, নিউজ 24। এদিকে যুদ্ধবিরতি হলেও ভাগ্য পরিবর্তন হয়নি গাজাবাসীর। এবার নগদ অর্থের অভাবে সেবা দিতে পারছে না ব্যাংকগুলো। এতে দৈনন্দিন ব্যয় মেটাতেও হিমশিম খাচ্ছে উপত্যকাটির বাসিন্দাদের। বিপদের মুখে উপত্যকার অর্থনৈতিক ব্যবস্থাও। ঘন্টার পর ঘন্টা ব্যাংকের লাইনে অপেক্ষা করেও পাওয়া যাচ্ছে না অর্থ। দীর্ঘ হচ্ছে অপেক্ষার সারি। এ দৃশ্য যুদ্ধে বিধ্বস্ত গাজা উপত্যকার। 2 বছরের যুদ্ধ কেবল ধ্বংসযোগ্যই নয়, তার সাথে তৈরি করেছে নগদ অর্থের তীব্র ঘাটতিও। অর্থের অভাবে ব্যাংকগুলো খালি, আর মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেনেও গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। এতে নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন বাসিন্দারা। আমরা সকাল থেকে এখানে আছি, আর কিছু লোক ফজরের নামাজও পড়ে এসেছে। জানি না কখন সেবা পাবো। যেসব টাকা ভুলে গেছে ব্যাংক তা পরীক্ষা করছে, আর যখন কেউ ব্যাংক থেকে 1000 শেকেল তোলার চেষ্টা করছে তখন তারা বিনিময়ে 400 থেকে 500 শেকেল দেয়। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, গেল 2 বছরে ইসরায়েলি আগ্রাসনে নগদ অর্থের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। এতে নষ্ট অর্থগুলো কোনো রকমভাবে মেরামত করে জীবিকা নির্বাহ করছে গাজাবাসী। 2023 সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি। তবে যুদ্ধ বন্ধ হলেও এখনো নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেনি ফিলিস্তিনিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রী কাকুলামে একটি মন্দিরে পদদলিত হয়ে 12 জন নিহত খবর পাওয়া গেছে। শনিবার একাদশী উপলক্ষে কাশী বুগ্গার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভক্তদের প্রচণ্ড ভিড়ের সময় পদদলিতের এই ঘটনা ঘটে। গণমাধ্যমের প্রতিবেদনে বলছে, একাদশী উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগমের খবর প্রশাসনকে জানায়নি মন্দির কর্তৃপক্ষ। ঘটনাস্থলে নির্মাণ কাজ চলছিল বলেও জানানো হয়। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। নিহতের পরিবারকে 2 লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণ বলে মন্তব্য করেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি বলেছেন, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের পেছনেও এমন প্রশাসনিক দুর্বলতা কাজ করেছে। শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবসে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। অজিত দোভাল বলেন, রাষ্ট্র গঠনে কার্যকর প্রশাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। সাধারণ মানুষ আগের চেয়ে এখন অনেক সচেতন এবং উচ্চাকাঙ্ক্ষী বলেও মন্তব্য করেন দোভাল। দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকার পতনের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের পেছনেও এমন প্রশাসনিক দুর্বলতা কাজ করেছে। আজকের প্রশাসনের বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। তাই রাষ্ট্রেরও তার সন্তুষ্টির প্রতি খেয়াল রাখতে হবে। 21 দিনের বন্ধ থাকার পর আফগান নাগরিকদের প্রত্যাবাসনের সুবিধার্থে তোরখাম সীমান্ত আংশিকভাবে খুলে দিয়েছে পাকিস্তান। শনিবার সীমান্তটি পুনরায় চালু করা হয়। তবে সীমান্ত নিয়ে বাণিজ্যিক কার্যক্রম এবং পথচারী চলাচল স্থগিত থাকবে। শুধুমাত্র অবৈধ আফগান শরণার্থীদের তাদের দেশে ফেরত পাঠানোর জন্য তোরখাম সীমান্ত ব্যবহৃত হবে, এমন তথ্য জানিয়েছে জিও নিউজ।
ইস্তাম্বুল আলোচনায় ইসলামাবাদ ও কাবুল যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হওয়ার পরই এই পদক্ষেপ নিল পাকিস্তান। সীমান্তে দুই প্রতিবেশীর সংঘর্ষের জেরে 11 অক্টোবর পাকিস্তান থেকে আফগান পরিবারগুলির প্রত্যাবাসন বন্ধ করে দেয় ইসলামাবাদ, বন্ধ করে দেয় আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক সীমান্ত পথগুলো। তানজানিয়ায় বিতর্কিত নির্বাচনে 98% ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সামিয়া সুলুহু হাসান। এর আগে গেল বুধবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি, কিন্তু এতে বিরোধী দলের প্রধান দুই নেতাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হয়নি। এ নিয়ে ব্যাপক সহিংসতা শুরু হয় দেশ জুড়ে। নির্বাচনের দিন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। এর পরপরই শুক্রবার দেশটির প্রধান বিরোধী দল জানায় নির্বাচন পরবর্তী সহিংসতা অন্তত 700 জন নিহত হয়েছেন, যদিও তা নাকচ করেছে ক্ষমতাসীনরা। আর এই ছিল আজকের গ্লোবাল টাইমে। সাথে থাকা সবাইকে ধন্যবাদ।